হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে ঢাকা ভার্সিটির প্রিভিয়াস 2019-20-তে যে ম্যাথ কোশ্চেনগুলো আসছিল এমসিকিউ প্লাস রিটেন, তার ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আমরা সলভ করব। তো এই কোশ্চেনটা আমরা অনেক ফাস্ট সলভ করব। আমাদের প্রিভিয়াস যে আমরা ফিজিক্স কোশ্চেন যেভাবে সলভ করছিলাম সেভাবে সলভ করার ট্রাই করব। তো তোমরা ভিডিওটা দেখে বেশ ইন্টারেস্ট পাবা নিজের, যে তোমরা কত ফাস্ট জিনিসটা সলভ করতে পারো আর কি। তো তোমাদের আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখো, আমরা কিন্তু তোমার যখন পড়াশোনা করি তখন আমাদের উপর অনেক স্ট্রেস যায়, তো আমাদের ব্যালেন্স ডায়েটের খুব বেশি পরিমাণে দরকার। তো আমি ইন্টারে থাকতে যেটা করতাম সেটা হচ্ছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু মধু খেয়ে তারপর পড়তে বসতাম আর কি। মানে তখন ফার্স্টে তো কেমিস্ট্রি পড়তাম, তো সামান্য তো দেখা যেত তখন যখন উঠতাম তখন বাসার কেউ নর্মালি উঠতো না, নাস্তা টাস্তা থাকতো না, তো সামান্য মধু আর পানি খেয়ে পড়তে বসে যাইতাম আর কি, পরে সকালবেলা নাস্তা করতাম। তো আমাদের ঢাকা শহরে যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে তোমার যে এইখানে পিওর মধু আসলে পাওয়া যায় না, দেখা যায় চিনির টিনি মিক্স টিক্স করে টোরে বিক্রি করে। তো আমাদের তখন, আমি যখন আরো প্রায় 10 বছর আগের কথা, তখন যে সাপ্লাই দিত আমাদের সুন্দরবন থেকে মধু, তো সেই লোকই আসলে সাপ্লাই দিচ্ছে আমাদের এই চ্যানেলে। যারা স্পন্সর করে ফুড ফর মুড বিডি নাম করে, তোমরা চাইলে সেখান থেকে মধু অর্ডার করতে পারো, কিংবা ডিরেক্ট ফোন করেও তোমরা মধু অর্ডার করতে পারবা। হ্যাঁ, তার ফোন নাম্বারটা এখানে থাকবে। ওকে, তাহলে আসো, তাহলে আমরা কোশ্চেন শুরু করি, সলভ করা স্টার্ট করি। তো আমরা এখন এখানে তোমার ফার্স্ট যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি 1 নাম্বার, আমরা প্রথমে এমসিকিউ 15টা সলভ করব ম্যাথের। তারপর আমাদের যে 4টা রিটেন কোশ্চেন আছে ম্যাথের, সেটা সলভ করব। তো এটা ঢাকা ভার্সিটি 2019-20 এর কোশ্চেন, লাস্ট ইয়ারের কোশ্চেন। তো দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি আমরা একটু দেখি। এ ইকুয়াল টু একটা 2/2 ম্যাট্রিক্স দেওয়া আছে, তো তোমার এখানে মডুলাস অফ 2a ইনভার্স বের করতে বলছে। তো তুমি বুঝতেই পারতেছো প্রথমে তোমার এ ইনভার্স বের করতে হবে। তো এ ইনভার্সটা আসলে কত দেখো একটু খেয়াল করি, যে আমরা এ ইনভার্স কিন্তু খুব সহজে আমরা বের করে ফেলতে পারি। এ ইনভার্স মানে একটা ম্যাট্রিক্সের 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যেটা, সেটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। কীভাবে বের করতে পারি বলো, যে কি আসলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ ডি জে অফ এ, মানে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই মডুলাস অফ এ, তাই না বলো? এই জিনিসটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, তো একটা 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কী হয় সেটাও কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। কি বের করতে পারি বলো তো, যে আমাদের প্রধান কর্ণ, একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ যেটা, সেটা ইন্টারচেঞ্জ হয়, মানে তার স্থান বদল করে, মানে -3 যাবে 3 এর জায়গায়, আর -3 এর জায়গায় যাবে 3। আর এই যে মানে গৌণকর্ণ, যেটা গৌণকর্ণ সাইন চেঞ্জ হবে, মানে এটা -4 আছে, মানে তারা কোনো স্থান বদল করবে না, তারা জাস্ট তাদের সাইনটা চেঞ্জ করবে। -4টা +4 হয়ে যাবে, আর +2টা -2 হয়ে যাবে। এটা এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো একটু খেয়াল করো যে এখানে তোমার এই মডুলাস অফ এ এর যে মান, সেই মানটা আসলে কত। 3 × -3 করলে কত আসে? -9। -9 + 8 মানে তোমার -1। কত বলো? -1। তার মানে আমরা তোমার যে এ ইনভার্স পাচ্ছি কত, খেয়াল করো। যদি এই -1 দিয়ে আমরা ভাগ করার -1 দিয়ে গুণ করে একই কথা, তাহলে আমাদের এই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে আর প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। তার মানে তোমার 3 2, তারপর এইখানে আসতেছে তোমার -4 আর 3। এটা আমাদের এ ইনভার্স। তাহলে 2a ইনভার্স ইকুয়াল টু কত বলো তো? 2a ইনভার্স, 2a ইনভার্স ইকুয়াল টু কত? 2a ইনভার্স ইকুয়াল টু প্রত্যেকটা উপাদানকে আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিব। 2 দিয়ে গুণ দিলে তাহলে আমাদের কি আসতেছে? এটা 6, এটা 4, এটা -8, এটা 6। হ্যাঁ, তার মানে আসতেছে তোমার 6 × 6 মডুলাস বের করতে বলছে, যেহেতু এর নির্ণায়কের মানটা বের করতে হবে। তাহলে নির্ণায়কের মানটা কত আসতে দাও? 6 × 6 মানে 36, 36 + 32, 36 + 32 করলে যেটা আসে সেটা 68। ঠিক আছে, বোঝা গেছে? এটাই তোমার মডুলাসের ভ্যালু, মুড অফ এই যে 68 তোমার এই যে এটার ভ্যালু, মডুলাস অফ 2a ইনভার্সের ভ্যালু। ওকে, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি আছে খেয়াল করো, যে f(x) = x² - 2x মডুলাস অফ x যদি হয়, তাহলে তোমার g(x) = x² + 1 হলে গফ অফ -2 ইকুয়াল টু কত? গফ অফ -2 মানে আমরা আশা করি জানি যে গফ বলতে বোঝা g অফ f(x), মানে এই ফাংশনটার যে ডোমেইন সেটা হবে তোমার f(x). তো f(x)টা কিন্তু তোমার এইখানে দেওয়া আছে, f(x)টা কিন্তু এইখানে দেওয়া আছে।
হ্যাঁ, তো আগে তুমি এখানে দুইভাবে করতে পারো, যে তুমি -2 মানে তুমি এফ অফ এক্স না বলে এফ অফ -2 কত সেটা আগে তুমি বের করতে পারো, এফ অফ -2 ইকুয়াল টু কত। হ্যাঁ, তো আমরা দেখো যে এফ অফ -2 যদি এখানে বসাই, এফ অফ এক্স এর জায়গায় বসাই, তাহলে কত আসে, -2কে স্কোয়ার করলে তোমার আসে হচ্ছে 4, আর 4 - 4 করলে আসে হচ্ছে 0। তার মানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে জি অফ 0 বার করতে হবে। মানে এফ অফ -2 আমরা আগে বের করে দেখলাম যে এফ অফ -2 করলে আমাদের 0 আসে, তাহলে জি অফ 0 যদি আমরা বসাই তাহলে আমাদের ফাইনাল যে অ্যান্সারটা সেটা আসবে হচ্ছে কত বলো, 1 আসবে। ঠিক আছে, আমরা কথা হলো আমাদের বের করতে বলছে জি অফ, মানে এই জিনিসটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমাদের আসলে বের করতে বলছে জি অফ এফ অফ -2। ঠিক আছে, গফ অফ -2 বলতে বোঝা হচ্ছে জি অফ এফ অফ -2। তো আমরা এফ অফ -2 আগে বের করলাম, পরে আমরা জি অফ এফ অফ -2 আমরা বের করে ফেললাম। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের অন হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা এইখানে চলে যাই, অন প্লাস আই বাই অন মাইনাস আই এর মান কত, মান জাস্ট এই যে জটিল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে, এর মানটা কত। তো উপরে মডুলাস করলে কত আসে, দেখো উপরে মডুলাস করলে আসে হচ্ছে √2, আর নিচের মডুলাস করলে আসে হচ্ছে √2। তার মানে এটার যে ভ্যালুটা, মানটা, সেটা আসবে হচ্ছে কত বলো, 1 আসবে আর কি। হ্যাঁ, মানে এই জিনিসটা তোমার একটু বুঝতে হবে, সেটা হচ্ছে কি যে এ বাই বি, মডুলাস অফ এ বাই বি, মানে এ আর বি দুটাই যদি তোমার জটিল সংখ্যা হয়, তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে মুড অফ এ বাই মুড অফ বি আকারে আমরা এটা লিখতে পারি। তখন আমরা খুব সহজে এর মানটা বের করে ফেলতে পারি, এটা ইকুয়াল টু হচ্ছে এটা। হ্যাঁ, আর যদি বলে এটা সিম্পলিফাই করো, তো এটা সিম্পলিফাই করলে হচ্ছে শুধু আয় আসে। তো এটা কিভাবে করে তোমার হর থেকে একটা জটিল সংখ্যা সরায় সেটা কিন্তু আশা করি আমরা জানি, যে হরের কনজুগেট দিয়ে, মানে এই যে এখানে তো অন মাইনাস আই আছে, তাহলে হরের যে আর কি অনুবন্ধী সেটা হচ্ছে অন প্লাস আই, তাহলে আমরা অন প্লাস আই দিয়ে উপরে নিচে গুণ করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আয় আসে। তো সেই অ্যান্সারটা আই কখন হইতো, আই হইতে হচ্ছে যদি তোমাকে বলতো যে এটাকে তুমি সরলীকরণ করো, সেক্ষেত্রে কিন্তু মান বের করতে বলছে। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই, সামনের কোশ্চেনে চলে যাই। দেখো সামনের কোশ্চেনটা কি আছে আমরা একটু পড়ার ট্রাই করি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ পুরো স্ক্রিন। হ্যাঁ, তো এরপর যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা খুব সহজ। দেখো লিমিটের একটা ম্যাথ করতে বলছে, আমরা যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, আমাদের হাতেই করতে হবে। তো এক্স টেন্স টু হচ্ছে -ইনফিনিটি। তো যখন ইনফিনিটির কোনো কাহিনী দেখবা তখনই তোমার ফাংশনটাকে অন বাই এক্সের ফাংশন আকারে করার চেষ্টা করবা। তো আমরা রুটের ভিতর থেকে যদি এক্স স্কোয়ার কমন নেই, তাহলে সেটা রুটের বাইরে এসে এক্স হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি আসতেছে দেখো, যে এক্স হচ্ছে, আর রুটের ভিতরে থাকতেছে হচ্ছে কত, 1 প্লাস 2/x²। 2/x² না লিখে 2/x না লিখে আমরা 2 × 1/x লিখতে পারি। ঠিক আছে, আর নিচে কিন্তু অলরেডি একটা তোমার -x আছে, তাহলে x ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি যদি 1/x টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/x টেন্স টু অবশ্যই 0 হবে। হ্যাঁ, x কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমাদের ফাইনাল যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা তাহলে কত আসতেছে একটু খেয়াল করো, যে উপরে এই পার্টটুকু 0 হয়ে যাচ্ছে, x চলে যাচ্ছে, নিচে একটা -1 আছে, তাহলে 1/-1 মানে কত অ্যান্সার, -1 অ্যান্সার। তার মানে অ্যান্সার হবে হচ্ছে তোমার -1। ঠিক আছে, ওকে, তারপর নেক্সট কোশ্চেনে যাই। দেখো যে নেক্সট কোশ্চেন কি বলছে, যে 4 3 কেন্দ্র বিশিষ্ট এবং 5x - 12y + 3 = 0 সরলরেখায় স্পর্শ করে এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য কিন্তু বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর বৃত্তের ব্যাসার্ধ জানলেই কিন্তু হয়। তো এখন ধরো এটা হচ্ছে তোমার একটা সেই বৃত্ত, এটা হচ্ছে তোমার সেই বৃত্ত। হ্যাঁ, যে বৃত্তের কেন্দ্রটা এখানে দিয়ে দিছে যে 4 3। তো এখানে তুমি একটা স্পর্শক আঁকলা, এখানে একটা স্পর্শক আঁকলা, তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের উপর যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বই কিন্তু তার ব্যাসার্ধের সমান। তার মানে আসলে কি, আমরা এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করলেই কিন্তু আমরা তার ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে ব্যাসার্ধটা কত আসতেছে একটু বলো। সেটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে 4 3 বিন্দু থেকে 5x - 12y + 3 = 0 সরলরেখার লম্ব দূরত্বের সমান হবে। তাহলে সেটা কত আসতেছে বলো, 5 × 4 করে কত আসে, আমরা আশা করি এই ফর্মুলা জানি, তোমার ax1 + by1 + c মুড অফ এটা ডিভাইডেড বাই √a² + b²। এটা হচ্ছে বেসিক্যালি x1 y1 বিন্দু থেকে ax + by + c = 0 সরলরেখার লম্ব দূরত্বের ফর্মুলা। তো আমাদের এখানে x1 y1 হচ্ছে 4 3, আর ax + by + c হচ্ছে 5x - 12y + 3 = 0। তো তুমি এখানে বসাও, এই ভ্যালুগুলো বসালে তাহলে কত আসে দেখো, আর এর ভ্যালু কত আসে, 4 5 হচ্ছে 20। মানে একটু মাথায় ক্যালকুলেশন করতে হবে, 4 5 সপ্তাহে তো তুমি লেখার জায়গা পাবা না, তাই না? তাহলে 5 × 4 মানে হচ্ছে 20, -12 × 3 মানে হচ্ছে 36, 20 - 36 মানে -16 আছে। তো -16 + 3 করে থাকে হচ্ছে তোমার কত থাকে বলো, 13 থাকে, 13। হ্যাঁ, তো 13/13 করলে আলটিমেটলি কিন্তু আমাদের আর এর ভ্যালু আসে হচ্ছে 1।
হ্যাঁ, তাহলে আমরা যদি জাস্ট ইকুয়েশনটা লিখি, আমরা যদি তার একটা বৃত্তের তোমার কেন্দ্র যদি 4 3 আর তার ব্যাসার্ধ যদি 1 হয়, তাহলে তার সমীকরণটা কী হবে বলো? x - 4 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 স্কয়ার। ঠিক আছে, শেষ, তোমার ম্যাথ শেষ। এটা তুমি চাইলে যদি এইভাবে অ্যান্সার থাকে তাহলে অপশনে যদি এটা থাকে অপশন, তাহলে এটা অ্যান্সার হবে। কিংবা এটা যদি এক লাইন ভাঙায় লেখে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, তাহলে লিখলে সেটা সেভাবে অ্যান্সার দিতে হবে, লিখতে হবে, মিলাইতে হবে আর কি। ওকে, আচ্ছা, তো এখন দেখো, এখন তোমার এইখানে নেক্সট কোশ্চেন কি বলছে, 6 নাম্বার কোশ্চেন, যে বি ইকুয়াল টু মানে একটা ভেক্টর দেওয়া আছে 6i প্লাস 7j মাইনাস 6k, ভেক্টর বরাবর এ 2i মাইনাস 2j প্লাস কে ইকুয়াল টু 0 ভেক্টরের উপাংশ বাইর করো। এত ভেক্টরের উপাংশ বাইর করো। তো উপাংশ কিন্তু একটা ভেক্টর রাশি, সেটা আমরা উপাংশ অভিক্ষেপের বইতে একটা অঙ্ক আসছিল প্রিভিয়াস ইয়ারে, সেটা করছি, তোমরা অনেকবার দেখছো আমাদের চ্যানেলে এই টাইপের অঙ্ক। তাহলে যার দিক বরাবর ভেক্টর বের করতে বলবে, হ্যাঁ, যার দিক বরাবর ভেক্টর বের করতে বলবে তার একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, আর যার উপাংশ বের, যে ভেক্টরের উপাংশ বের করতে বলছে সেটা ইন্টু কস থেটা, তার মানে এ কস থেটা ইন্টু বি ক্যাপ, এটাই হচ্ছে তোমার এই বি ভেক্টর বরাবর এর উপাংশ। মানে এ ভেক্টরের উপাংশ বের করতে বলছে, এই জন্য আমরা এই কস থেটা লিখছি। বি এর দিক বরাবর বলছে, এই জন্য আমরা বি ডট দিয়ে গুণ দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমার কথা হলো যে এই আমি এই এ কস থেটাটা বের করবো কিভাবে? হ্যাঁ, এ কস থেটা বের, দেখো আমরা কিন্তু জানি আসলে যে তোমার এ ডট বি ইকুয়াল টু এ বি কস থেটা, তাই না? তো আমরা এই এ কস থেটাকে এ ডট বি বাই শুধু বি, মানে বি এর মান, এটা চিন্তা করতে পারি আর কি। হ্যাঁ, আর নিচে হচ্ছে বি ক্যাপ, মানে তো আমরা সবাই জানি বি ক্যাপ মানে হচ্ছে বি বাই মডুলাস অফ বি কিংবা শুধু বি, তুমি যেটাই বলো। হ্যাঁ, তাহলে এ ডট বি ইকুয়াল টু কত আসতেছে একটু আমরা খেয়াল করি, দেখো 6 ইন্টু 2 করলে হচ্ছে 12, 7 ইন্টু -2 করলে হচ্ছে -14, তার মানে আমার -2 থাকতেছে, আর -6 ইন্টু 1 করলে হচ্ছে তোমার -6, মানে -2 আর -6 মিলে -8 আসতেছে। কত আসতেছে বলো? -8। এ ডট বি করে আমরা -8 পাইলাম। হ্যাঁ, 6 ইন্টু 2 মানে হচ্ছে 12। আমি আবার বলে দেখো 6 এ ডট বি কীভাবে গুণ করে, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড করে না, আমরা সেটা করেই করতেছি যে 6 ইন্টু 2 করলে আসে হচ্ছে 12, 7 ইন্টু -2 করলে হচ্ছে -14, 12 -14 মানে হলো -2, আর -6 প্লাস 1 মানে হচ্ছে -6, তো -6 -2 মিলে হবে হচ্ছে তোমার -8। আর দেখো খেয়াল করো, তাহলে তোমার বিয়ের যে মান, বিয়ের মানটা তাহলে কত হবে? বিয়ের মান হচ্ছে 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। হ্যাঁ, মানে এটার কিন্তু আবার দেখো রুট আছে, তো এখানে তো তোমার দুইটা বি স্কোয়ার, তার মানে তোমার আলটিমেটলি 36 প্লাস 36 প্লাস 49, তো 36 প্লাস 49, 36 প্লাস 36 করলে 72 আসে, 72 আর হচ্ছে তোমার 49, 72 আর 49 করলে কত আসে দেখো, সেটা কি তোমার হাতে করার কোনো প্রয়োজন আছে বলো? এই যে 72 আর হচ্ছে তোমার 49, তো এই জিনিস তো তুমি মাথায় করতে পারো। হ্যাঁ, এই জিনিস কিন্তু মাথায় 121 আসে, কত আসে বলো? 121, 121, তাহলে এ -8/121 সাথে তোমার গুণ হবে জাস্ট বি এর যে ভ্যালুটা সেটা, তার মানে বি মানে হচ্ছে কি বলো? বি মানে হচ্ছে 6i প্লাস 7j মাইনাস 6k। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কী আছে আমরা একটু দেখি। দেখো যে তোমার নেক্সট কোশ্চেন আছে হচ্ছে জিওমেট্রি শব্দটির বর্ণগুলি সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যাবে যেখানে প্রথম ও শেষে ই থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু একটাই রিপিট আছে, সেটা হচ্ছে দুইটা ই, আর কিন্তু কোনো রিপিট নাই। হ্যাঁ, তো সেই এর সবগুলো যেহেতু নিতে বলছে, প্রথমে আর শেষে তুমি ই বসাই দিছো। আমরা একটু কাউন্ট করে দেখো এখানে টোটাল কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, তো 8টার ভিতরে দুইটা তুমি বসাই দিছো, সামনে পিছনে বসাই দিছো, প্রথম আর শেষে ই থাকবে আর কি, ই অক্ষর থাকবে। তাহলে কয়টা আছে বলো? আর আছে হচ্ছে টোটাল 6টা। তো 6টা জাস্ট আমাদের এই মাঝখানে যে ফাঁকা 6টা জায়গা আছে, সেই 6টা জায়গায় জাস্ট বসে যাবে। তাহলে 6টা জায়গায় আমরা 6টা কতভাবে বসাতে হবে? 6টা বলতে কী কী বোঝাচ্ছে দেখো, GOMTRY, এই 6টাকে বসাতে হবে। 6টা জায়গায় কতভাবে বসানো যায়? 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে কত বলো? 720, 6 ফ্যাক্টোরিয়াল মানে কত বলো? 720। এখন তোমার মনে হতে পারে যেটা কি আমি ক্যালকুলেটর দিয়ে লিখতেছি কিনা আর কি। হ্যাঁ, তো এটা মনে হওয়ার কোনো কারণ নেই, 120-এর সাথে 6 গুণ করলে 720 আসে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো এই যে দেখো, এই যে তারপর 2x প্লাস 1/8x হোল টু দি পাওয়ার 8-এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত? তো আগে তো তোমার জানতে হবে যে কততম পদটা আসলে x বর্জিত, সেটা আগে জানতে হবে, তাই না? তো আমরা এখানে আর এর মান বের করে একটা শর্টকাট জানতাম। কি শর্টকাট দেখো,
সেটা হচ্ছে যে 8 ইন্টু প্রথমে যে এক্স থাকবে তার যে পাওয়ার সেটা দিয়ে আমরা গুণ করবো। প্রথম এক্সের পাওয়ার কত আছে দেখো 1, তার মানে 8 ইন্টু 1 করলাম। তো এরপর আমাকে যত এক্সের যত পাওয়ারওয়ালা পদের মান বের করতে বলতো, যদি এক্স টু দি পাওয়ার এন বের করতে বলতো, তাহলে এই 8 ইন্টু 1 করে আমি তার থেকে এন মাইনাস করতাম। তো আমাদের এইখানে যেহেতু এক্স বর্জিত পদ বের করতে বলছে, তাহলে আমরা কি করব বলো, এক্স বর্জিত পদ বলতে এক্স এর পাওয়ার কত বোঝায়, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তো আমাদের সেই পদটা হবে হচ্ছে এক্স বর্জিত। তাহলে হচ্ছে আমরা 0 মাইনাস করব, হ্যাঁ, ডিভাইডেড বাই দুইটা এক্স এর পাওয়ারের ডিফারেন্স। প্রথম এক্স এর পাওয়ার কত আছে 1, দ্বিতীয় এক্স এর পাওয়ার কত আছে দেখো 1/x আকারে আছে। 1/x মানে কি, এক্স টু দি পাওয়ার -1, তার মানে 2 পাওয়ার বিয়োগ করলে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে বলো, প্লাস হয়ে যাবে। তাহলে 8 ইন্টু 1/2 করলে কত আসে, 4 আসে। হ্যাঁ, আর এর মান হচ্ছে 4, তার মানে আমাদের পঞ্চম পদটা হচ্ছে বেসিক্যালি এক্স বর্জিত, ফিফথ টার্ম। তাহলে আমাদের যে ফিফথ টার্ম যেটা, সেটাই কিন্তু আসলে বের করতে হবে। তাহলে সেটা কত আসবে বলো, 8c4, মানে এটা হচ্ছে আর প্লাস অন্তম পদ। আর প্লাস অন্তম পদ আমরা কি জানি বলো, এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর না। তো এখানে তো আমরা বুঝতেছি যে এই পদে কোনো এক্স থাকবে না, তাই না? তো এখন তাহলে আমাদের এক্স এর পাওয়ার হিসাব করার কিন্তু আর কোনো দরকার নাই। তুমি জাস্ট 8c4 ইন্টু ইন্টু কী করবা বলো, 2 টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর না। তো এ মানে তো এখানে 2x, তাহলে আমরা তো জাস্ট এক্সটা বাদ দিয়ে এক্সের সহগের পাওয়ার আকারে লিখতে হবে। হ্যাঁ, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, হ্যাঁ, এন মাইনাস আর করলে 2 টু দি পাওয়ার 4 আসে, ইন্টু হচ্ছে তোমার 1/8 টু দি পাওয়ার 4 আসে, 1/8 টু দি পাওয়ার 4, 4 মাইনাস 4 মানে 4। ওকে, তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা, তো দেখো এখন আমরা এইখানে এটার উৎকেন্দ্রিকতা, উপবৃত্তের, এটা একটু উপবৃত্ত সমীকরণ, উপবৃত্ত উৎকেন্দ্র একের চাইতে ছোটো, তো আমরা সবাই বুঝতেছি এই জিনিসটাকে যদি আমরা ভাঙাই তাহলে এমন আসবে যে x²/16 প্লাস y²/25, হ্যাঁ, দিস ইকুয়ালস টু 1। হ্যাঁ, এটা হচ্ছে একটা উপবৃত্ত সমীকরণ। তাহলে এর কী হবে বলো, ই ইকুয়াল টু কী হবে, ই ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস a²/b²। একটু খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু b²/a² দিও না, তাহলে রুটের ভিতরে মাইনাস চলে আসবে, ভাবো যে অঙ্ক মনে হয় ভুল আছে। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বি বড়, তাহলে আমাদের বি নিচে যাবে, এ উপরে যাবে। তাহলে এটা কত আসতেছে বলো, 1 মাইনাস 16/25, 16/25। তাহলে কত আসবে ফাইনালি অ্যান্সারটা বলো, 3/5, 3/5। ওকে, আচ্ছা, তো আমরা তাহলে সামনে যাই, দেখো নেক্সট সামনে। তো সামনে আমরা কি করতে পারি, নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা একটু দেখি। সহজ কোশ্চেন একেবারে, তোমরা বুঝতেই পারতেছো এখানে কোনো কোশ্চেনই আসলে টাফ না, আমরা টাফ কোনো কোশ্চেন আসলে এখনো পর্যন্ত দেখি নাই। তো দেখো তাহলে এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কট অফ সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু কত, কট অফ সাইন ইনভার্স হাফ। তো সাইন ইনভার্স হাফ মানে কত বলো, সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে কট π/6 এর ভ্যালু কত, π/6 মানেও 30 ডিগ্রি, এটা মানে হচ্ছে √3, তারপর √3 হচ্ছে অপশন। তো এই অঙ্ক করতে তো তোমার 10 সেকেন্ডও লাগবে না। তারপর দেখো এই যে কোশ্চেনটা এখানে আছে যে 0 টু ব্যবধিতে y ইকুয়াল টু x-1 এবং y ইকুয়াল টু 0 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো তোমার y ইকুয়াল টু 0 বলতে আসলে কি বোঝায় বলো তো, x অক্ষরেখা বোঝায়, কারণ x অক্ষের সব জায়গায় y এর মান 0। হ্যাঁ, আর এখানে y ইকুয়াল টু x-1 বলতে যে জিনিসটা বোঝাচ্ছে সে হচ্ছে y অক্ষ থেকে -1 অংশ ছেদ করবে, আর তার যে ঢালের মান সেই ঢালের মানটা হচ্ছে 1, মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি কোণ তৈরি করবে আর কি। ঠিক আছে, মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু অন জিরো পয়েন্ট। আমরা বুঝতে পারি যে কীভাবে বুঝতে পারি বলো তো, কারণ যে পয়েন্টে সে এক্স অক্ষকে সেট করে একটা গ্রাফ, সেই পয়েন্টে তার ওয়াইয়ের মান 0 হয়। তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি অন জিরো পয়েন্ট। তো দেখো তোমার কোন ব্যবধি থেকে কোন ব্যবধি পর্যন্ত তোমার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, সেটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত 2 পর্যন্ত। তার মানে এখানে দুইটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, দুইটা ত্রিভুজ, এই পাশে একটা আর হচ্ছে এই পাশে একটা। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত দেখো, এখান থেকে এটুকু 1, এটুকু কত, এটুকু কিন্তু আমরা বের করতে পারবো। হ্যাঁ, যে তোমার 0 বসাইলে তাহলে কত, এটুকুও 1 আসতেছে। তার মানে বেসিক্যালি হাফ ইন্টু 1 হচ্ছে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমাদের যেহেতু দুইটা ত্রিভুজ আছে, তাহলে 2 কাটাকাটি চলে যাবে, আমাদের 1 স্কোয়ার ইউনিট হবে আর কি। ঠিক আছে, 1 স্কোয়ার ইউনিট হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা 2 দিয়ে কেন গুণ করলাম, কারণ দুইটা ত্রিভুজ আছে এই জন্য। চাইলে আমরা এটা ইন্টিগ্রেশন দিয়েও করতে পারতাম, তো আমরা করলাম না, জাস্ট সহজে আমরা বুঝে গেলাম, কারণ আমাদের শর্টকাট অ্যাপ্লাই করা লাগবে যে কোনো জায়গায়। আচ্ছা, তো আমাদের নেক্সট কোশ্চেনে যায়, দেখো 1/3x - 1 গ্রেটার ইকুয়াল 1 এর সমাধান বের করতে বলছে। তো 1/3x - 1 গ্রেটার দেন যদি 1 হয়, তাহলে মুড অফ 3x - 1 যখন উল্টে যাচ্ছে তখন কি তোমার এই সাইনটা চেঞ্জ হয়ে ওইদিকে ঘুরে যাবে।
ঠিক আছে? তো এই মডুলাস থাকলে মডুলাসটা যখন আমরা তুলে দেই তখন আমরা কি লিখি দেখো -1 3x -1 লেস দেন 1 আমাদের x এর মান বের করতে হবে সমাধান মানে সবাই আমরা বুঝি যে x এর মান বের করতে হবে তাহলে দেখো আমাদের সবার সাথে আসলে 1 যোগ করতে হবে 1 যোগ করলে এটা 0 হয়ে যাবে এটা আসবে হচ্ছে 3x আর এখানে আসবে হচ্ছে তোমার 1 আর 1 যোগ করলে 2 হ্যাঁ এখন হচ্ছে আমরা 3 দিয়ে ভাগ করে দেব তো 3 দিয়ে ভাগ করলে কি আসতেছে 0 থেকে x 2/3 তো এটাই হচ্ছে তোমাদের সমাধান এটাই হচ্ছে তোমাদের যে সমাধান যে অ্যানসারটা সেই অ্যানসারটা মানে x এর যে লিমিটটা সেটা হচ্ছে 0 থেকে শুরু করে 2/3 এর ভেতরে থাকবে আর কি ওকে তো x এর মান কিন্তু 1/3 হইতে পারবে না x not equals to 1/3 এই কথাটাও লিখতে হবে x not equals to 1/3 কারণ 1/3 যদি হয় তাহলে এখানে এই পুরো মানটা ইনফিনিটি চলে আসবে আর কি ওকে আচ্ছা তো আমরা তাহলে সামনে যাই দেখো নেক্সট সামনে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা একটু সলভ করার ট্রাই করি এই কোশ্চেনটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা কি বুঝতে পারবো দেখো যে এইখানে তোমার একটা ইন্টিগ্রেশনের অঙ্ক করতে বলছে তো ইন্টিগ্রেশন অঙ্কটাকে যদি আমরা একটু ভাঙাইলে আমরা এরকম লিখতে পারবো যে আমরা যদি এই স্কোয়ারের ভিতরে e⁻x প্লাস e⁻−x হোল স্কোয়ার আছে তো আমরা এই e⁻−x কে তো 1/x লিখতে পারবো সরি 1/e⁻x লিখতে পারবো তাই না তো সে 1/e⁻x এরও কিন্তু হোল স্কোয়ার আকারে আছে হ্যাঁ পুরোটার হোল স্কোয়ার আকারে আছে তো এই জিনিসটাকে লিখলে এরকম লেখা যায় যে e⁻2x বাই e⁻2x প্লাস 1 এর হোল স্কোয়ারের ডিএক্স একটু খেয়াল করো দেখো এখানে আছে হচ্ছে কি যে এই জিনিসটাকে e⁻2x প্লাস 1কে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে কি আসে শুধু e⁻2x আসে না মানে 1 ডিফারেন্সিয়েশন করলে তো শূন্য হয়ে যায় তাহলে আমাদের এই জিনিসটা আসলে আমরা এমন লিখতে পারি যে dz/z² আকারে লিখতে পারি হ্যাঁ তাহলে এটার অ্যান্সারটা তাহলে কত আসবে বলো তো এটার অ্যান্সারটা আসবে হচ্ছে যে z⁻2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 মানে আগে একটা মাইনাস আসবে হ্যাঁ আর হচ্ছে -1/z এমন কিছু একটা আর কি প্লাস c তার মানে z ইকুয়াল টু আমরা কি ধরছিলাম বলো e⁻2x প্লাস 1 তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে -1/e⁻2x প্লাস 1 প্লাস c বুঝা গেছে ওকে তো আমরা তাহলে সামনের কোশ্চেনটা চলে যাই দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে নেক্সট কোশ্চেনটা কি আছে যে এই f(x) ইকুয়াল টু √2 - x এটা ডোমেন বের করতে বলছে তো আমরা ডোমেন কিভাবে বের করি এটা সবগুলোই কিন্তু এমসিকিউ ম্যাথ মানে 15 পর্যন্ত আমাদের দুইটা অঙ্ক আছে দেখো খেয়াল করো যে তাহলে আমরা রুটের ভিতরে মানে পুরা ফাংশনের যে মানে প্রথম যে রুটটা সেই রুটের ভিতরে যে ভ্যালুটা সেই ভ্যালুটা তোমার কি হইতে হবে বলো 1-এর 0-এর সমান কিংবা 0 থেকে বড় হইতে হবে মানে পজিটিভ কিছু একটা হইতে হবে 0 হইতে হবে আর কি ঠিক আছে যে সেটা হচ্ছে গ্রেটার ইকুয়াল 0 ওকে তো আমরা যদি এখন একটু মাইনাস দিয়ে গুণ দিয়ে দেই মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে √2 - x - 2 হচ্ছে তোমার লেসার ইকুয়াল 0 তো আমরা এবার স্কোয়ার করি দেখো স্কোয়ার করলে আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে তোমার 2 - x লেসার ইকুয়াল 4 হ্যাঁ 2 ওই পাশে চলে গেছে পরে আমরা স্কোয়ার করে দিচ্ছি তো এখন যদি আমরা আবার মাইনাস দিয়ে গুণ দেই এবং মাইনাস দিয়ে গুণ দিয়ে যদি বোথ সাইডে 2 যোগ করি হ্যাঁ তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে x x -2 মাইনাস দিয়ে গুণ দিলে তো -4 হয়ে যাবে না তো -4 -2 এর পাশে চলে গেলে +2 তার মানে আমাদের থাকবে হচ্ছে x গ্রেটার ইকুয়াল -2 হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমাদের ডোমেন মানে x এর মান যখন -2 এর চেয়ে বড় তখন আমরা তোমার -2 এর চেয়ে বড় খেয়াল রাখতে হবে -2 এর সমান কিংবা -2 এর চেয়ে বড় -2 এর চেয়ে বড় বলতে কিন্তু -3 কিন্তু -2 এর চেয়ে বড় না -3 কিন্তু -2 এর চেয়ে ছোট খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা তো আমরা এই কোশ্চেনটা দেখি দেখো যে কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত p2p বলদ্বয়ের যে লব্ধি সেটা হচ্ছে √7p হলে তাদের মধ্যবর্তী কোণ কত বের করতে বলছে আচ্ছা ফাইন তো আমরা কি জানি দেখো তো বলো তো যে তোমার এই p² প্লাস q² প্লাস 2pq cos alpha ইকুয়াল টু r সেটা কিন্তু আমরা জানি যে √p² প্লাস q² প্লাস 2pq cos alpha তো r² ইকুয়াল টু আমরা কি জানি বলো r² ইকুয়াল টু আমরা জানি হচ্ছে p² প্লাস q² প্লাস 2pq cos alpha ঠিক আছে তো এখন খেয়াল করো যে r এর মান দেওয়া আছে হচ্ছে √7p হ্যাঁ r এর মান কত দেওয়া আছে বলো r এর মান দেওয়া আছে হচ্ছে √7p তার মানে √7p এর স্কয়ার করলে আসলে বেসিক্যালি 7p² আসে হ্যাঁ আর এখানে আসে হচ্ছে তোমার p² p মানে তো p আর q মানে হচ্ছে 2p তাহলে আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে তোমার 4p² প্লাস p² মানে হচ্ছে 5p² প্লাস হচ্ছে তোমার 4p² হ্যাঁ 4p² cos alpha ওকে তো দেখো এখন তাহলে আমাদের সব জায়গা থেকে p² বাদ দিয়ে দিতে পারি
হ্যাঁ, তাহলে কজ আলফা ইকুয়াল টু বেসিক্যালি আসে হচ্ছে কজ আলফা ইকুয়াল টু আসে হচ্ছে হাফ। কজ আলফা ইকুয়াল টু কত আসে বলো? হাফ। কজ আলফা ইকুয়াল টু হাফ মানে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি বলো? আলফা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। শেষ, ম্যাথ শেষ। তো এখন আমরা আমাদের যে রিটেন কোশ্চেন আছে, আমরা সেই রিটেন কোশ্চেনটা একটু সলভ করব। দেখো এখন এতগুলো তো আমরা আসলে ইজি কোশ্চেনই সলভ করলাম। তো আমরা রিটেনও সহজ, তোমাদের রিটেন দেখো ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, এখন দেখো যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি চারটা রিটেন কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন এটা। তো এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস অফ রুট অফ এক্স মাইনাস ওয়ান যদি একটা ফাংশন হয়, আর এফ ইনভার্স এক্স যদি তার বিপরীত ফাংশন হয়, তাহলে দেখাতে হবে হচ্ছে এফ অফ এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এফ ইনভার্স এফ অফ এক্স। তো আমাদের বেসিক্যালি যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এফ ইনভার্স এক্সটা নির্ণয় করতে হবে। দেখো আমরা এফ ইনভার্স এক্সটা কীভাবে বের করি তোমরা সবাই জানো, আসলে এটা খুব সহজ একটা অঙ্ক। রুট ওভার এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়ান দিস ইকোয়ালস টু আমরা আগে ওয়াই ধরি, পরে আমরা এক্স এর মান ইন টার্মস অফ ওয়াই বের করি আর কি। ঠিক আছে, এফ অফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? এফ ইনভার্স ওয়াই। তাহলে আমরা এখান থেকে চোখ বন্ধ করে একবারে লিখে দিতে পারি যে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার এফ ইনভার্স ওয়াই। তো আমরা আসলে এইটুকু থেকে এখন এক্স এর মানটা ইন টার্মস অফ ওয়াই বের করি। তো আমরা যদি দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই স্কোয়ার পাবো বেসিক্যালি। তাহলে এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। তো দিস ইকুয়ালস টু হচ্ছে এফ ইনভার্স ওয়াই। তাহলে আমাদের এফ ইনভার্স এক্সটা কত? এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু যদি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হয়, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু নিশ্চয়ই তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে। তো এটাই হচ্ছে তোমার সেই বিপরীত ফাংশন। তো এখন তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাও। এই যে এইখানে এফ অফ এফ ইনভার্স এক্স মানে কত বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। হ্যাঁ, এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে তুমি এখন এই যে এক্সের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসাও এক্সের জায়গায়। এটা কিন্তু তুমি লেফট হ্যান্ড সাইড করতেছো, একটু খেয়াল রাখতে হবে আর কি। ঠিক আছে, তো তাহলে কি আসে দেখো তো, এক্সের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসাইলে ওয়ান অন ক্যান্সেল আউট হয়ে যায়। ঠিক আছে, তাহলে রুট অফ এক্স স্কোয়ার থাকে, আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস রুট অফ কি আসতেছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এই ওয়ান অন ক্যান্সেল, স্কোয়ারকে এক্স স্কোয়ার রুট করলে এক্স আসে, তার মানে তোমার মাইনাস এক্স আসে। আর আমরা যদি এখানে যদি আমরা করতাম যে এফ ইনভার্স এফ অফ এক্স। হ্যাঁ, মানে কি আসলে মানে হচ্ছে তোমার এফ ইনভার্স মাইনাস এফ অফ এক্স মানে কি দেখো মাইনাস অফ এটা না, তাহলে আমরা এই জিনিসটা বসাইলাম। তো এখন আমরা জাস্ট এক্সের জায়গায় মাইনাস রুট অফ এটা বসাবো। তো আমরা যদি সেটা বসাই তাহলে দেখো তাহলে কি আসতেছে, ব্যাপারটা আসলে কত আসতেছে খেয়াল করো একটু। হ্যাঁ, যে তোমার এই যে মাইনাস অফ এই জিনিসটা যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে ইকুয়াল টু হচ্ছে কত আসে বলো? ইকুয়াল টু হচ্ছে এক্স আসে আর কি। হ্যাঁ, আচ্ছা এইখানে একটা সামান্য একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে তুমি যখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইখানে বসাচ্ছ তখন কিন্তু তোমার এইখানে যে প্লাস মাইনাসটা দুইটাই হইতে পারে আর কি। তো আলটিমেটলি প্লাস হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তো দেখো এখন এখানে দেখো যে এখানে আমাদের যে আরতম পদ আর প্লাস অনতম পদ, সেই এখানে প্রত্যেকটা পদ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের একটা জেনারেল টার্ম আকারে যদি আমরা লিখতে চাই যে ইউ আর আরতম পদ, তো সেই আরতম পদটা আমরা লিখতে পারি কি লিখতে পারি বলো? আরতম পদ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে প্রথম পদটা হচ্ছে ওয়ান, দ্বিতীয় পদটা হচ্ছে উপরে 3 আছে, তৃতীয় পদের উপরে 5 আছে। তার মানে আটতম যে পদটা, সেই আটতম পদের উপরে কি থাকবে বলো? 2r মাইনাস 1 থাকবে, আমরা বুঝতেই পারতেছি। আর নিচে কি আছে খেয়াল করো তো, নিচে হচ্ছে প্রথমটায় হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, আমরা ধরে নিতে পারি 0 ফ্যাক্টোরিয়াল আছে। দ্বিতীয়টায় হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল আছে, তৃতীয়টায় 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে নিচে আছে হচ্ছে তোমার r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এই জিনিসটাকে আমরা একটু সাজাইতে পারি। হ্যাঁ, অসমিতক সমষ্টি বের করতে বলছে, তো আমরা কীভাবে সাজাইতে পারি খেয়াল করো। এই জিনিসটাকে 2r মাইনাস 2 কাটাকাটি করতে হবে, যেহেতু বুঝতে পারতেছি উপরে নিচে, তাহলে আমাদের -2 যোগ করলাম প্লাস 1 -2 প্লাস 1 আমরা করলাম, তাহলে আগের জিনিসটাই আমরা ফেরত পাবো। তো এই জিনিসটারে ভাঙায় লেখা সম্ভব। হ্যাঁ, এই জিনিসটারে ভাঙায় লিখলে এমন আসে যে 2 বাই কত আসবে বলো? 2 বাই r মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস 1 প্লাস 1 না সরি -1 ফ্যাক্টোরিয়াল। তো এখন আমাদের দেখো যে আমাদের যে অসমিতক সমষ্টি এস ইনফিনিটি, সেই ইনফিনিটারের কিন্তু এই অসংখ্য সাধারণ পদের যোগফলের সমান। মানে তোমার যে অনেক বড় বড় ভ্যালুওয়ালা পদগুলো থেকে শুরু করে একেবারে ছোট পদে 1 পর্যন্ত যোগফলের সমান আর কি ইউআর। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 ইন্টু সামেশন অফ 1 বাই r মাইনাস 2 এই জিনিসটার ফ্যাক্টোরিয়াল প্লাস সামেশন অফ 1 বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে?
তো সবসময় জন্য একটা জিনিস মনে রাখবা যে এই টাইপের ফ্যাক্টোরিয়ালের কেসে যখন কোনো আমরা ইনফিনিটি থেকে 0 পর্যন্ত কিংবা 1 পর্যন্ত আমরা যোগ করি, ইনফিনিটি থেকে আমরা 1 পর্যন্ত আমরা যোগ করি, তখন এই ভ্যালুগুলা আসলে অন আসে। এই ভ্যালুগুলো কত আসে বলো? এই ভ্যালুগুলো হচ্ছে অন আসে। হ্যাঁ, মানে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে আমরা অনেক বড় ভ্যালু -2 ফ্যাক্টোরিয়াল সেখান থেকে শুরু করে একেবারে আমি 1 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত করতেছি, 0 পর্যন্ত আমি করতেছি আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা ইকুয়াল টু হচ্ছে আমাদের আসে, এটা ইকুয়াল টু কত আসে বলো? এটা ইকুয়াল টু 2e, এটা ইকুয়াল টু হচ্ছে মানে আমি তোমাদের এখানে একটা জেনারেল একটা কনসেপ্ট লিখে দিই, সেটা হচ্ছে অন বাই r মাইনাস n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইনফিনিটি থেকে n পর্যন্ত। হ্যাঁ, এর যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হচ্ছে তো আমাদের 0-র পরে তো আর যাওয়ার প্রয়োজন নাই, তাই না? তো আমরা কেন যাব? তো 2e প্লাস মিলে আমাদের যে অ্যান্সারটা যেটা আসবে সেটা হচ্ছে কত আসবে বলো? সেটা হচ্ছে 3e আসবে। ওকে, আমরা তাহলে সামনে যাই। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেনটা সলভ করি। এখানে আমাদের জ্যামিতির কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা যে x = 2, x = 4, y = 4, y = 6 দ্বারা গঠিত বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ বের করতে বলছে। তো আমরা আগে একটু xy অক্ষরেখা একটু ডিনোট করি আগে। এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। তো x = 2 কোথায় আছে তুমি বুঝতে পারতেছো? ধরে নাও যে এরকম কোনো একটা জায়গায় তোমার x = 2 আছে, সরল রেখা। ঠিক আছে, তারপর x = 4 কোথায় আছে? ধরো এরকম কোথাও একটা জায়গায় তোমার x = 4 আছে, এটা হচ্ছে তোমার x = 4। ওকে, ফাইন। তারপর y = 4, y = 6, y = 4 মনে করো এইখানে, আর y = 6 মনে করো যে তোমার এইখানে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার y = 4, এটা হচ্ছে তোমার y = 6। তাহলে তোমার আসলে কর্ণের সমীকরণ বের করতে বলছে। মানে আমরা যদি একটু ডিনোট করি, এই যে পয়েন্টগুলা, এটা a, এটা b, এটা c, এটা ডি, তাহলে কিন্তু তোমার ইকুয়েশনের সমাধান করা লাগে না, তোমার এসি এর সমীকরণ বের করতে বলছে। তো এর স্থানাঙ্কটা কত বলো তো? এর স্থানাঙ্ক হচ্ছে তোমার 2 4। সি এর স্থানাঙ্ক কত বলো তো? এসি হচ্ছে তোমার কর্ণ না, এসি হচ্ছে কর্ণ, এই যে একটা কর্ণ, এই যে বিডি হচ্ছে আর একটা কর্ণ। তাহলে সি এর স্থানাঙ্কটা কত হবে বলো? সি এর স্থানাঙ্ক হবে হচ্ছে তোমার 4 6। তাহলে এসি এর সমীকরণ। আচ্ছা দেখো, তোমার কি এখন এই যে রিটেন কোশ্চেন, এই রিটেন কোশ্চেন তো কোনো অ্যান্সার মেলানো লাগতেছে না, তাই না? এমসিকিউ এর মতো না। তো তুমি x - x1 ডিভাইডেড বাই x1 - x2 = y - y1 বাই y - 2 এই ফরম্যাটে লিখে দিয়ে আসো না। তোমার তো ax + by + c আকারে রাখার প্রয়োজন নাই, তাই না? আর আমি এই জিনিসটা বলতেছি যে x - 2 ডিভাইডেড বাই 2 - 4 দিস ইকুয়ালস টু হচ্ছে y - 4 ডিভাইডেড বাই 4 - 6। এই ফরম্যাটে তুমি লিখে দিয়ে সে অ্যান্সার লিখে দিয়ে আসো, তাই না? কর্ণদ্বয়ের সমীকরণ বের করতে বলছে। তো এটা তো আমরা এসি এর সমীকরণ বের করলাম, তাহলে আমরা ঠিক একইভাবে আমরা কিন্তু বিডি এর সমীকরণও বের করতে পারবো। তো বিডি এর সমীকরণ আমরা কীভাবে বের করবো? বি এর স্থানাঙ্কটা কত বলো? বি এর স্থানাঙ্কটা হচ্ছে তোমার 4। আর ডি এর স্থানাঙ্ক কত বলো? ডি এর স্থানাঙ্ক হচ্ছে 2 6। তাহলে এই বিডি এর যে সমীকরণ, সেই সমীকরণটা তাহলে কী হবে বলো? x - 4 ডিভাইডেড বাই 4 - 2 ইকুয়াল টু y - 4 ডিভাইডেড বাই 4 - 6। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা একটা অ্যান্সার শেষ। তাহলে আমার লাস্ট যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা একটু সলভ করে ফেলে। দেখো এখানে একটা ত্রিকোণমিতিক কোশ্চেন আছে, তোমার বিভিন্ন কোণের মান বের করতে বলছে। হ্যাঁ, তো এই বিভিন্ন কোণের মান আমরা কিভাবে করে বের করব? দেখো বিভিন্ন কোণের মান এখানে এই টাইপের অঙ্কগুলো সবসময়ের জন্য এমনভাবে করবা, দেখো যে এই থেটা আর 3 থেটা যখন আমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবো, তো আমাদের সেই সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করলে একটা সাইন 2 থেটা আসবে। তো তখন আমরা সাইন 2 থেটা কমন নিতে পারবো। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমরা সাইন থেটা প্লাস সাইন 3 থেটা মিলে সাইন সি প্লাস ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। তো আমাদের সাইন 2 থেটাকে আমরা বাইরে রেখে দেবো। তাহলে আমরা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করবো কোনটাকে বলো? এই সাইন থেটা প্লাস সাইন 3 থেটা। তো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কী বলো? 2 × সাইন সি প্লাস ডি বাই 2। তো সাইন সি প্লাস ডি বাই 2 করলে সাইন 2 থেটা আসবে, আর পরে হচ্ছে কস সি মাইনাস ডি বাই 2। তো কস সি মাইনাস ডি বাই 2 করলে শুধু কস থেটা আসবে। ঠিক আছে, আর এইখানে তুমি যদি 1 প্লাস কস থেটা কস 2 থেটা ইকুয়াল টু কত লিখ। দেখো লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা আমরা যে সলভ করতে গেছিলাম, একটু নেটে প্রবলেম করছিল, তোমার কানেকশান চলে গেছে। তো দেখো তো সেটা হচ্ছে কি যে তোমার এই আমরা সাইন 2 থেটা আর হচ্ছে এই সাইন থেটা আর সাইন 3 থেটার ফর্মুলা অ্যাপ্লাই করছি। ফর্মুলা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করছি সাইন 2 থেটাকে বাইরে রেখে। হ্যাঁ, তো এখন সেটা ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এরকম পাচ্ছি যে 2 × সাইন থেটা × কস থেটা, আমরা এমন কিছু একটা পাচ্ছি।
হ্যাঁ, পরে আমরা কমন নিছি, কমন নিলে সাইন টু থেটা কমন নিলে অন প্লাস কস থেটা পাচ্ছে। আর এই পাশ থেকেও আমরা যখন অন প্লাস কস টু থেটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থেটা লিখতে পারি। 2 কস স্কোয়ার থেটা প্লাস কস থেটা থেকে যখন আমরা কস থেটা কমন নেই তো অন প্লাস 2 কস থেটা পাই, সেটা আমরা এই পাশে নিয়ে লিখছি দেখে, যেহেতু আমরা এখানে একটা মাইনাস দিছি। তো পরে তুমি কমন নাও, কমন নিয়ে তোমার নর্মাল ক্যালকুলেশন করো, করে এটা তো খুব সহজ একটা ম্যাথ। কস থেটা ইকুয়াল টু কস আলফা হলে কী হবে আমরা জানি, তারপর সাইন থেটা ইকুয়াল টু হাফ হলে থেটা ইকুয়াল টু কী হবে আমরা জানি, কস থেটা ইকুয়াল টু 0 হলে থেটা ইকুয়াল টু কী হবে আমরা জানি। হ্যাঁ, সহজ অঙ্ক। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। তো নেক্সট এরকম আমরা সামনে 10 বছরের সব ভিডিওগুলাই দিব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।